আরব ইসরায়েল কারেকশন, এটা হচ্ছে যে আপনার ইউএস, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ব্যাপারে গত 2 দিনে দুটো রিপোর্ট এসছে, একটা রয়টার এসছে, একটা নিউ ইয়র্ক টাইমস এসছে, যে ইউএই লাভানে, ইরানের যে লাভান যে তেল ক্ষেত্র আছে এবং সেখানে যেটা তার অলমোস্ট 50% তেলের ওখান থেকে বাজারজাত করা হয়, এই ক্ষেত্রে আক্রমণটা করেছে ইউএই। এবং ইউএই বলছে যে এটা সে করেছে ইন রিটালিয়েশন টু দি, মানে ইরানের উপরে, ইরাকের উপরে, ইউএইর উপরে যেহেতু বিভিন্ন রকম হামলা চালানো হয়েছে, প্রায় 2800 মিসাইল মারা হয়েছে, তারপরে 500-র মতো ড্রোন হামলা হয়েছে, সেগুলির জবাব তারা দিয়েছে। আসলে এই হামলাটা কিন্তু আগেই হয়েছিল এবং এটারই জবাব কিন্তু ইরান দিয়েছে। তবে আমি মনে করি ইরান অনেক সহ্য শক্তি দেখিয়েছে। আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে কিন্তু ইউএই তার যে আশা আকাঙ্ক্ষা, এই যে আপনার হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তার ছায়ায় সে থাকতে চায় এবং সে পুরো মিডল ইস্টকে ডোমিনেট করতে চায়, মানে এখন ইউএই হচ্ছে ইসরায়েলের প্রক্সি স্টেট, যদি আমি খুব স্পষ্ট ভাষায় বলি। এবং এটা অনেকটা মানে কাচের দেয়ালের ভিতরে থেকে অন্যের দেয়ালে মানে ঢিল ছোড়ার মতো। দুবাইয়ের কিন্তু ইজ এ ভেরি ভেরি ফ্রেজাইল কান্ট্রি এবং তার নিজের কোনো ইসরায়েলের কিন্তু সমস্যা হাজারো, কিন্তু তারা প্রমাণ করতে চাচ্ছে ইউএই কে যে তারা এটা সবকিছু বাদ দিয়ে তারা ইউএই এর পাশে দাঁড়াচ্ছে। এটার উদ্দেশ্য হলো আগামীতে ইউএই এবং ইসরায়েল মিলে তারা কিন্তু সৌদি আরবকে তাদের নেক্সট টার্গেট বানাবে যদি ইনকেস ইরান যদি পরাজিত হয়। কিন্তু আমার মনে হয় ইউএইর সেই আশা খুব একটা বেশি দূর আগাবে না, কারণ পরবর্তী যে কোনো সুযোগে যদি আবার যুদ্ধটার এসকেলেশন হয়, যেটা নেতানিয়াহু চাচ্ছে, এবং নেতানিয়াহুকে গত 60 মিনিটের যে ইন্টারভিউতে তাকে বলা হয়েছিল যে আপনি কি মনে করেন যে ইরানের যুদ্ধ শেষ, তিনি বলছেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ইউরেনিয়ামকে না সরাতে পারবো অথবা আমাদের হাতে আমাদের নিরাপদ আমাদের কাছে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। অর্থাৎ সে যুক্তরাষ্ট্রকে বলতে চায় যে তুমি যুদ্ধ শেষ করতে পারো, কিন্তু আমি যুদ্ধ শেষ করছি না, আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কি ইসরায়েল চালাতে সক্ষম? ইসরায়েল যুদ্ধকে চালাতে সক্ষম তখনই যতক্ষণ পর্যন্ত ইউএস ডলার তার ওখানে আসতে থাকবে। যদি ইউএস ডলার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে কিন্তু এই যুদ্ধ চালানো সম্ভব না। ইসরায়েল টেকনোলজিক্যালি একটা অ্যাডভান্সড কান্ট্রি, কোনো সন্দেহ নাই, এবং ইসরায়েল টেকনোলজির অনেক টেকনোলজি ইউএস ইসরায়েলের কাছ থেকে নেয়, কিন্তু চাইনিজরা এখন যেভাবে আগাচ্ছে, আর একটা জিনিস, এই যে গত যুদ্ধে যে ক্ষয়ক্ষতিটা হলো, এই ক্ষয়ক্ষতির পরিমাণ আমি সিনেট হিয়ারিংটা শুনছিলাম, এক্সের যে $1.5 ট্রিলিয়ন জন্য যে চাহিদা করেছে সেটার ব্যাপারে একটা শুনানি চলছিল, এবং সেখানে কিন্তু সে স্পষ্ট করে বলছে, এবং খুবই তারা আমি বলবো একটা খুব নরম সরম ফিগার দেখিয়েছে, যে আসলে যা ক্ষতি হয়েছে তার থেকে অনেক কম দেখিয়েছে, যে আমাদের ক্ষতি খুব কম হয়েছে, যেমন 22 থেকে 24 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এবং তাকে জিজ্ঞেস করেছে যে তোমার বিভিন্ন বেজে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা রিবিল্ড করতে কত সময় লাগবে বা এটা কত টাকা লাগবে, তখন সে খুব টেকনিক্যাল উত্তর দিয়েছে, এটা ইউএস এর ব্যাপার, এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, যে তারা আসলে সেখানে কি মিডল ইস্টের সাথে আমাদের নতুন কি চুক্তি হয় এবং সেটার উপর ভিত্তি করে। এখন আমরা যতটুকু জেনেছি যে ইউএস এর যে বেসগুলিকে সরিয়ে তারা ইসরায়েলে নিয়ে যাচ্ছে, বিকজ সেখানে থেকে তারা অপারেট করতে চায়, এই হলো তাদের বর্তমান খায়েশ। প্রশ্ন হচ্ছে যে এই যে তাদের স্টক পাইল নষ্ট হয়ে গেল, এই যে তাদের এত কিছু নষ্ট হইলো, এগুলি তৈরি করার জন্য কি লাগবে? এগুলি তৈরি করার জন্য লাগবে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটার এক্সপোর্টার হলো চায়না। এবং যখন ট্যারিফ ইম্পোজ করেছিল চায়না, যে আপনারা হয়তো এই ছবিটা দেখে থাকবে দর্শক শ্রোতারা, যে ট্রাম্প এক পোডিয়ামের পিছনে দাঁড়ায় সে একটা বোর্ডের মধ্যে সে ট্যারিফ হিসাব করছিল, যে কাকে কতটুকু, কে কতটুকু, কার, কিন্তু ওইখানে যাই দেখাক না কেন চায়না কিন্তু কোনো উত্তর দেয় না, সে শুধুমাত্র রেয়ার আর্থ ম্যাটেরিয়ালটা এক্সপোর্ট ভলিউমটা কমাই দিছে, আমি আর বিক্রি করবো না, কমাই দিলাম, সাপ্লাই কমাই দিলাম, তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু এই আবার সেই ট্যারিফ উইথড্র করছে, সেটা আবার ডিক্লেয়ার করে নাই, কারণ এই সবকিছুই এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উপরে কিন্তু তার সমস্ত এই যে যত আপনি টমাহক মিসাইল বলেন, প্যাট্রিয়ট মিসাইল বলেন, থার্ড মিসাইল সিস্টেমের, এগুলি কিন্তু সব তৈরি হয় কিন্তু এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছাড়াই কিন্তু তৈরি করতে পারবে না। এবং ইউএস এর যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে তার 90% আসে ফ্রম চায়না।
আপনার চায়নার উপরে কিভাবে স্যাংশন দিবেন, কি ট্যারিফ লাগাবেন আপনি? চায়নার যে কয়েকটা তেল কোম্পানির উপরে যে স্যাংশন দিয়েছে, সে বলছে যে ঠিক আছে, তুমি স্যাংশন দিছে, তোমাকে বাধা দিলে যে বাধা দিবে আমরা তার উপর স্যাংশন দিব। এখন তো আর স্যাংশন দিতে পারতেছে না। তো এই যে ট্রাম্পের যে এই যে মানে মিথ্যা কথা, এবং এই জন্যই প্রত্যেকটা যারা নাকি অ্যানালিস্ট, মিলিটারি অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট, স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, তারা কিন্তু সবসময় একটা কথা বলে যে এই লোক মানে ইউএস এর জনগণকে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। এটাই ইউএস এর জন্য সবচেয়ে ডেঞ্জারাস। এখন ইউএস এর যে এমন অবস্থা দাঁড়িয়েছে, আজকে আমি একটা কম্পারিজন দেখছিলাম যে তারা কোন কোন এরিয়াতে তারা একটা ইউএস কে ছাড়িয়ে চলে গেছে। তার মধ্যে সবচেয়ে যেটা লিডিং যেটা আছে সেটা হচ্ছে হাইপারসনিক ওয়েপন্স। চাইনিজ যে হাইপারসনিক ওয়েপন গুলি আছে, লাইক একটা আছে ম্যানুভারেবল হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, এটা DF-17 এবং DF-27, এই দুটো কিন্তু একেবারে নট ট্রেসেবল। সেকেন্ড হচ্ছে নেভাল ফোর্সে তারা তাদের শিপ 370 শিপস তাদের আছে এই মুহূর্তে, ক্যারিয়ার ছাড়াও। তারপরে 55 ডেস্ট্রয়ার, এবং তারা যে তাদের ভলিউম যে সাজিয়েছে, এটা কিন্তু আসলে কাউকে চায়না এখন 6th জেনারেশন স্টিলথ এয়ারক্রাফট তৈরি করছে, যেটা হলো J-35 আলফা, যেটা ইউএসএ এখনো ল্যাবরেটরিতে আছে, আর চায়না হলো এটা টেস্ট ফ্লাই করতেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে ইভেন মিলিটারি টেকনোলজিতে চায়না কিন্তু আমেরিকাকে ছাড়িয়ে গেছে। এরপরে দরকার সেটা হচ্ছে যে তাদের এই যে আর্মামেন্ট, এগুলি কোথায় ব্যবহার করবে। তারা দুটো যুদ্ধ পেয়েছে। একটা যুদ্ধে আমি আগেই বলেছি যে ভারত পাকিস্তানের যুদ্ধ, সেই যুদ্ধে তারা এটাকে ব্যবহার করেছে এবং তাদের সুপিরিয়রিটিতে দেখিয়েছে। আর সেকেন্ড হচ্ছে তারা ইরানের যুদ্ধে তারা দেখাচ্ছে। এবং আমার শুধুমাত্র ইরান যে এটা যে মুখের কথা বলে না, যে তারা শুধুমাত্র এটা একটা তাদের গল্প না যে আমার আরো সারপ্রাইজ অপেক্ষা করছে, এটা কিন্তু একটা হুমকি না, এটা কিন্তু একটা সত্য ঘটনা, যেটা আমার মনে হয় এটা দেখার জন্য আমেরিকানরা প্রস্তুত না। কিন্তু যদি তারা পরবর্তীতে আরো এরকম কোনো অফেন্সিভ প্ল্যান করে থাকে, তাহলে সেটা হবে তাদের জন্য একটা ডেথ নেইল, মানে একটা সোজা কথা তাদের কফিনের শেষ পেরেক। এই যে একটা এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমেরিকা, এটা আমি এই কথাটা আমি আগে আপনার সাথে বলেছি কিনা, আপনি দেখবেন যে সারা বিশ্বের যে বড় বড় সুপার পাওয়ার, যারা নাকি নিউক্লিয়ার পাওয়ার, তারা কিন্তু কেউ কারোর সাথে মুখোমুখি যুদ্ধ করে নাই। যুদ্ধ না করার একটা কারণ হলো তারা কেউ আসলে এক্সপোজ করতে চায় না তাদের উইকনেসটা কোথায়। কিন্তু ট্রাম্প ভুল করে হলেও সে তার সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একটা নন নিউক্লিয়ার পাওয়ারের সাথে, এবং সেখানে সে একটা খুব অপমানজনক উইথড্রল করতে হয়েছে তাকে। ফোর্ডকে সরাইতে হয়েছে, আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে সরাইছে। বলা হতো যে এই সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার হলো এদের অজেয়, এদেরকে কেউ জয় করতে, মানে এদেরকে হারানো সম্ভব না। কিন্তু এদেরকে কিন্তু ইরান বাধ্য করেছে তাদের জলসীমা থেকে সরিয়ে অনেক দূরে নিতে, কারণ এরা হয়ে যেত ইরানের মানে পসিবল লক্ষ্যবস্তু যে, এবং সেই কারণে কিন্তু তারা আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার আনলো। তো এই আরেকটা এয়ারক্রাফট আনার পরে ভয় দেখানোর যে ব্যাপারটা, ইরান কিন্তু এখন সেই আর ভয়ের মধ্যে নাই। সে ভয় এখন কাটিয়ে গেছে। সে জানে সে কিভাবে সার্ভাইভ করতে হয়, এবং তার কাছে কিন্তু সেই প্রস্তুতি আছে, এবং সে এটাও জানে যে মাঠের যুদ্ধে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সম্ভব না। আর স্পেশাল ফোর্স অপারেশন, এটা আমার মনে হয় না, তারা একটা অ্যাটেম্প নিয়েছিল, সেই অ্যাটেম্পটা এমন ভাবে ডিফিটেড হয়েছে যে মানে যে যখন সে A-10 হারালো, তারপর F-15 হারালো, দুইটা অ্যাপাচি হারালো এবং একটা C-130। তো এত একটা অপারেশনে যাওয়ার পরে যদি তাদেরকে এভাবে পালিয়ে যেতে হয় যুদ্ধক্ষেত্র থেকে, আমার মনে হয় না যে এই যুদ্ধের যারা অংশগ্রহণ করবে তারা আর প্রস্তুত আছে। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। ইউএস এর সেনাবাহিনীতে এখন একটা মনস্তাত্ত্বিক মানে একটা প্রভাব পড়েছে যে এই যুদ্ধের আসলে কোনো উদ্দেশ্য, এই যুদ্ধ শুধুমাত্র ব্যবসায়ীদের যুদ্ধ, তাদের লাভের জন্য তারা, এবং এই যুদ্ধ শুরুতে কিন্তু এরা এই যে ট্রাম্প, কুশনার, হুইটকফ, হেক্সেট এবং নেতানিয়াহু, তারা কিন্তু হিউজ পয়সা কামাইছে আপনার হচ্ছে স্টক মার্কেট থেকে। এটা কিন্তু সব মানুষ এটা কিন্তু এক্সপোজ করে দিয়েছে আপনার মিডিয়া। তো এর ফলে কি হয়েছে যে ওরা কিন্তু জানে যে এই যুদ্ধের উদ্দেশ্য হলো, রাজনীতিবিদরা যে যুদ্ধগুলি করে এগুলি আসলে তাদের লাইফকে বিপদের মুখে দিয়ে তারা তাদের নিজের ব্যক্তিগতভাবে তার লাভবান হয়। এবং এই সমস্ত কথা যে
মানে ভালো ভালো কথা, এই ভালো ভালো কথা আমার মনে হয় আর আমেরিকান পাবলিক শোনে, এবং যার জন্য পুরো আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া না, তবে অন্য সমস্ত মিডিয়া কিন্তু সাধারণ মানুষকে কিন্তু বোঝানো শুরু করেছে যে আমেরিকা যে বলছে যে এই যে $1.5 ট্রিলিয়ন ডিফেন্স বাজেট চেয়েছে, বলছে যে এর বিনিময়ে ইউএসএ তে আপনার শিশুদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে, অটিস্টিকদের চিকিৎসা বন্ধ হবে, বয়স্কদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সে বলছে যে আমি এইগুলি বন্ধ করব কি জন্য? যুদ্ধ করার জন্য? কার যুদ্ধ? ইসরায়েলের যুদ্ধ? এটা কিন্তু রিপাবলিকান সিনেটররা বলছে। তো রিপাবলিকান সিনেটররা রিপাবলিকান প্রেসিডেন্টকে এবং রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু তারা অলমোস্ট হলুদ কার্ড দেখায় ফেলছে, এখন লাল কার্ড দেখানো বাকি আছে। তো এই নভেম্বরের পরে কিন্তু আর লাল কার্ড এমনি এমনি জনগণ তাদেরকে দেখিয়ে দিবে। এই ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট যে রিপাবলিকানরা এই ইলেকশনে খুবই ভয়াবহভাবে হারবে। সিনেটের কন্ট্রোলও তাদের চলে যাবে এবং আপনার হলো ইয়ের কন্ট্রোলও চলে যাবে, তাদের হচ্ছে আপনার কংগ্রেসের কন্ট্রোলও চলে যাবে। এবং এই দুটো কন্ট্রোল যদি চলে যায়, আগামী 2 বছর ট্রাম্পকে শুধু লেমডাক প্রেসিডেন্ট বলা হয়, ওই লেমডাক প্রেসিডেন্ট কোনোই কিছু করতে পারবে না, সেটা অবস্থা তাকে থাকতে হবে এবং সে বাধ্য হবে এই যুদ্ধ থেকে ফেরত চলে আসতে। এবং আমি বলবো যে ইরান এখন কিন্তু একটা নতুন জিনিস করেছে, সেটা হচ্ছে ইরান বলেছে যে ইউএস এর কোন মিলিটারি লজিস্টিক আর হরমুজ দিয়ে পার হতে দেবে না, তারা পরিষ্কার বলে দিয়েছে। তার মানে আপনি কুয়েতের বেজ, কাতারে আপনার হচ্ছে সৌদি আরবের বেজ, ইউএইর বেজ, তারপরে আপনার কাতারের বেজে আপনি কোথা থেকে সাপ্লাই দিবেন? আপনাকে আসতে হবে রেড সি দিয়ে। এন্ড এটা একটা বিরাট আপনার হলো লাইন অফ কমিউনিকেশন, মানে রাস্তা, এবং এরা হবে ইরানের সেই প্রক্সি যারা আছে, হুতি, হিজবুল্লাহর টার্গেট এবং শিয়া মিলিশিয়াদের টার্গেট। এই হলো এইটাই হতে যাচ্ছে আগামী ভবিষ্যৎ, মানে ইউএস এর, মানে মধ্যপ্রাচ্যে ইউএস এর ভবিষ্যৎ। তো এই বলে আমি আপাতত আমার কথা শেষ করছি।